নমস্কার, হোয়াইট নয়েজ ইন 22 চ্যানেলের পক্ষ থেকে আমি উজ্জ্বল ব্যানার্জি আপনাদের শান্তিনিকেতন পর্বের আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি শান্তিনিকেতন পর্বের প্রথম ভিডিও যারা দেখেছেন তাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যারা যারা নতুন রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের গল্পটা একটু অন্যরকম। সকাল হতেই চৈতি ইকো হোমস্টের বারান্দার পর্দা সরিয়ে সবুজ প্রাঙ্গণকে একটু কাছ থেকে উপলব্ধি করা। শান্তিনিকেতনের প্রথম পর্বে চৈতি ইকো হোমস্টের রুমগুলো দেখানো হয়েছে, আর এই পর্বে ডাবল বেডেড একটা রুম আপনাদের জন্য শেয়ার করছি। ঘরে ঢুকলেই একটা বড় খাট, যেখানে দুজন এবং বাচ্চা নিয়ে তিনজন শোয়া যেতেই পারে। একটা বসার ডিভান করা রয়েছে, একটা সেন্টার টেবিল, খুব বড় একটা আয়না, একটা আলমারি রাখা হয়েছে এবং দু তিনটে বড় বড় জানলা রয়েছে এবং জানলা দুটো এতটাই বড় যেখান থেকে আলো আসতে কোনো রকম দ্বিধাবোধ করবে না। এখানকার ওয়াশরুমটাও বেশ সুন্দর এবং বড়। বেসিন, কোমোড, গিজার থেকে শুরু করে সমস্ত রকম অ্যামিনিটিস এখানে ছিল। আর হ্যাঁ, অবশ্যই ঘরেতে এসি, ফ্যান দুটোই রাখা আছে। এই হলো এখানকার ওভারঅল ঘরের পরিকাঠামো। আর অবশ্যই যদি প্রয়োজন বোধ হয় তাহলে ওপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। সুপ্রভাত। অ্যাকচুয়ালি আজকে আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। তো কালকে পর্যন্ত যে ভিডিও আপনারা দেখেছেন তাতে এই শান্তিনিকেতনের চৈতি ইকো হোমস্টেটার সম্পর্কে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, আশা করি আপনাদের সেটা ভালো লেগেছে। তো আপনারা যদি আসেন তাহলে এনাদের সাথে যোগাযোগ করে আমি ইন ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা প্লিজ কাইন্ডলি চেক করে নেবেন। এরপর আমরা বেরোলাম শান্তিনিকেতনকে একটু অন্যরকমভাবে অনুভব করার জন্য। টোটো ভাই সপ্তম বাইরে ততক্ষণে চলে এসছে। নমস্কার, আমার নাম সপ্তম। আমি এই শান্তিনিকেতনে টোটো পরিষেবা দিই। শান্তিনিকেতনের আমাদের যেসব সাইট সিনগুলো আছে, যেমন কংগ্রেতলা মন্দির, সৃজনী শিল্পগ্রাম, প্রকৃতি ভবন, আমার কুটির, সোনাঝুরির হাট, তারপরে আপনার কুপাই নদী, দুদিনের প্যাকেজের মধ্যে আপনারা শান্তিনিকেতন আসুন এবং শান্তিনিকেতনের পরিবেশটাকে উপভোগ করুন। কিন্তু আমরা এই চেনা জানা শান্তিনিকেতন, যেখানে সবাই এই সমস্ত জায়গাগুলো যায়, আমরা সেগুলোকে না গিয়ে একটু অন্যরকমভাবে পুরনো শান্তিনিকেতনের আদলের পরিকাঠামোকে চেনা বা অনুভব করার জন্য বেরিয়ে পড়েছিলাম। সপ্তম ভাইকে বলেছিলাম এমন কিছু শান্তিনিকেতনের প্রাঙ্গণ দেখাও যা অস্তিত্বের পরায়ণে আজ হয়তো অনেকটাই বিলুপ্ত, কিন্তু তবু আমরা তার আস্বাদন নিতে চাই। গাড়ি ক্রমশ এগিয়ে চলল সেই স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের চারপাশের অজানা প্রাঙ্গণে। শান্তিনিকেতনের এই মাটিতে পা দিলেই মনে হয় এটি কোনো সাধারণ স্থান নয়, এটি শিল্প ও সংস্কৃতির এক পবিত্র ভূমি। শান্তিনিকেতন সেই জায়গা যেখানে জীবন আর প্রকৃতি মিলে এক নতুন গল্প তৈরি করে বারবার। তাই একবার শান্তিনিকেতনে এলে তার সৌন্দর্য ও গভীরতা চিরকাল মনে থেকে যায়। প্রথমে আমরা গেছিলাম সুরুল রাজবাড়ি এবং তারপর রায়পুর রাজবাড়ি। এই রাজবাড়িগুলোর ইতিহাস তো অনেকেরই কম বেশি জানা। এবারে না হয় ইতিহাস নাই বা বললাম, এই পুরনো ঐতিহ্যের কাঠামোগুলো একবার নিজেদের মতন করে আস্বাদন করে দেখুন না কেমন লাগে। ভাবুন না কোনো একটা সময় এই বাড়ির জাঁকজমকপূর্ণ ঐতিহ্যপরায়ণ দিনগুলি কেমন, কতটা মসৃণভাবে কাটত। আর এতগুলো বছর পর আজকের দিন আনতে তা হিসাব করলে তার কতটা আছে আর কতটা হারিয়ে গেছে তারই হিসাব করতে গেছিলাম। না জানি কত গল্প, কত ইতিহাস এবাড়ির প্রাঙ্গণে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আজও। আচ্ছা, ইতিহাসের ছত্রছায়া তো আমরা অনেকেই অনেকবার দাঁড়াই, কিন্তু ইতিহাসকে মনের মণিকোঠায় সাজিয়ে রাখি কজন? হয়তো একদিন আসবে যখন
এই প্রাচুর্যতাও ভেঙে ধূলিসাৎ হয়ে যাবে সম্পূর্ণভাবে। থাকবে না একটা ইট, পাথর, কড়িবর্গার কাঠ, কোনো কিছু। তবু ধুলোয় পড়ে থাকবে মাটিতে মিশে সেই সব আবেগ জড়িত স্মৃতি। সুরুল রাজবাড়ি ছেড়ে আমাদের পরবর্তী গন্তব্য রায়পুর রাজবাড়ি। এখানে ইতিহাস আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায়। এও হয়তো ধুলোয় মিশে যাবে খুব তাড়াতাড়ি। আমাদের অতি প্রাচীন কত আবেগ মিশে থাকবে ইটের প্রতি কটা কোটরে, খাঁজে, মাটির বাজে। আচ্ছা, কখনো জানতে ইচ্ছে করে না একদা এই বাড়িতে কত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, কত মানুষজন, কত হাসি ঠাট্টা, কত গল্প, কত আবেগ, আর সময় অন্তে আজ সেসব কোথায়? আচ্ছা, আজও কি সেই পাঁজরগুলো ইটের দেওয়ালের মতন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে? জানতে ইচ্ছে করে না? আচ্ছা, যে বাড়ির দেওয়াল একটা সময় কত রং, কত ছবি, কত তুলির টানে সুসজ্জিত ছিল, আর আজকে কত গাছ তার শিকড় দিয়ে সেই দেওয়াল আবৃত। কিন্তু কেন তা জানতে ইচ্ছে করে না? যে দেওয়ালের কোটরে এক সময় প্রদীপের শিখা জ্বলত, আজ তা লুপ্তপ্রায়, অন্ধকারাচ্ছন্ন পোকামাকড়ের বাসা। কিন্তু কেন তা জানতে ইচ্ছে করে না? আর মাত্র কয়েকটা মুহূর্ত, কিছুদিন পর হয়তো এটাও ধুলোয় মিশে গিয়ে ফাঁকা মাঠ হয়ে যাবে। ঘাসের গোড়ায় যে ধূলিকণাগুলো পড়ে থাকবে, সেখানেই হয়তো সেই সমস্ত আবেগের স্থান হবে যথার্থ। কারণ ধরে রাখার, আগলানোর আর কেউ নেই যে, তাই না? ইতিহাস এইভাবেই ধ্বংস হয়, এইভাবেই মুছে যায়। তাকে বাঁচিয়ে রাখে শুধুমাত্র এই ধরিত্রী তার গভীরতম বুকের মাঝে। অবশিষ্টাংশ রায়পুর রাজবাড়ির আবেগকে মনের মণিকোঠায় আগলে রেখে চললাম শান্তিনিকেতনের আরও গভীরে। সপ্তম ভাইকে বললাম, আমি দু চোখ ভরে দেখতে চাই সেই গ্রাম, সেই প্রাঙ্গণ। আমি মনে করতে চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আসল শান্তিনিকেতন। চোখের সামনে লাল মাটি, ইতিহাসের খাতা উল্টাতে উল্টাতে সাদা কালোতে রূপান্তরিত হলো। পৌঁছালাম
সেই রকমই কোনো এক গ্রামে পুরনো শান্তিনিকেতনকে নিজের মণিকোঠায় নতুন করে আগলানোর জন্য শহরতলির প্রাচুর্যতা থেকে অনেকটা দূরে গিয়ে আমি শান্তির সেই নিকেতনকে খোঁজার চেষ্টা করেছিলাম সেদিন। চারপাশের সরল সাদা জীবনযাত্রার ধুলো মাখতে গেছিলাম সেদিন। আমি স্তব্ধ হতে গেছিলাম সেদিন। আপনাদের সবাইয়ের জন্য রইল একখণ্ড সেই সরল নিকেতন, আমাদের সবাইয়ের প্রিয় শান্তিনিকেতন।
সময়ের সাথে সাথে বদলে যাওয়া শান্তিনিকেতনের প্রেক্ষাপট ইট কাঠ পাথরের দেওয়ালকে অনেকটা পেছনে ফেলে অনেক দূরে সেদিন এই প্রত্যন্ত গ্রামগুলোতে সময় কাটিয়েছিলাম নিজেদের মতন করে এই হারিয়ে যাওয়া জীবন প্রাঙ্গণের কাছে। আর ভাবছিলাম কবিগুরুর সময়কালে হয়তো শান্তিনিকেতনের প্রেক্ষাপটটা এমনটাই ছিল। অনেকটা পথ ঘুরে ফিরে এলাম সবাইয়ের পরিচিত চেনা অত্যন্ত প্রিয় সোনাঝুরি হাট প্রাঙ্গণে। সেখানকার কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য। শান্তিনিকেতনের এই প্রাঙ্গণ সদা ব্যস্তমুখর। কেউ তার নিজ গান বাজনায়, কেউ বিক্রেতা হিসেবে, কেউ বা কেনাকাটায়। আমরাও বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম সেদিন এই মেলা প্রাঙ্গণে। ওদিকে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে ফিরে যাওয়ার সময় চলে এলো, তাই ভিডিওর পরিসমাপ্তি যে এখানেই করতে হবে। মনের মণিকোঠায় সাজিয়ে রেখে চললাম বহুদূর। সত্যি মন থেকে বলছি, ভালো থাকুক কবিগুরুর প্রাঙ্গণে বেঁচে ওঠা সরল সাদা মানুষগুলো, বেঁচে থাকুক কবিগুরুর প্রিয় আমাদের সকলের শান্তিনিকেতন। ধন্যবাদ।